এক্সেলেন্স বাংলা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ব্লিসের লেসন নাম্বার 6, যেটা আছে সি ফিভার, যেটা লেখক হচ্ছেন জন এডওয়ার্ড মেসফিল্ড। চলো আজকে সেটার এক্সপ্লেনেশনটা আমরা বুঝে নেবো, আর যা কোশ্চেন থাকবে সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। চলো দেখে নেওয়া যায়। আচ্ছা, তোমাদের যে লেসন নাম্বার 6 রয়েছে সেটা টাইটেল হচ্ছে সি ফিভার। এর একটা পোয়েম মানে পদ্য। আচ্ছা, এর যে লেখক যিনি রয়েছেন, যিনি কবি বলা হয়, কবি যিনি রয়েছেন তেনার নাম হচ্ছেন জন এডওয়ার্ড মেসফিল্ড MEASEFIELD। স্পেলিংটা একটু ঠিক করে দেখে নেবে। ওনার সম্পর্কে জানা যায় উনি হচ্ছেন ইউনাইটেড কিংডম থেকে বিলং করেন। উনি হচ্ছেন ইংলিশ পোয়েট, রাইটার অ্যান্ড পোয়েট লরিয়েট অফ দি ইউনাইটেড কিংডমে উনি পোয়েট লরিয়েট ছিলেন এবং খুবই বিখ্যাত একজন কবি ছিলেন। উনি অনেক কবিতা লিখেছেন, উনি অনেক লেখক হিসেবেও ওনার পরিচিতি রয়েছে। উনি অনেক গল্পও লিখেছেন। 1930 অব্দি টিল হিজ ডেথ, 1930-তে ওনার ডেথ হয়েছিল। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নোভেল দি মিডনাইট ফোক অ্যান্ড দি বক্স অফ দি ডিলাইটস। এই দুটো ওনার খুবই মানে লেখক, যেটাকে আর কি রিমেম্বারেন্স দেওয়া হয়েছিল, অনেক লোক রেকগনাইজ করেছিল। এই দুটো খুবই বিখ্যাত ছিল ওনার, দি মিডনাইট ফ্লোক আর দি বক্স অফ ডিলাইট। কবি সম্পর্কে আমাদের এইটুকুনি দেওয়া আছে, আমরা এইটুকুনি জানবো। তারপর আমরা পোয়েমটাতে চলে আসছি। পোয়েমটাতে ক্ষেত্রে বলা হচ্ছে, দি পোয়েম স্পিক্স অফ দি এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ। একটা সমুদ্র যাত্রা শুরু করার আগে উনি যে কবি রয়েছেন তিনি অ্যান্টিসিপেট করা মানে একটা ধারণা মাথার মধ্যে সাজাচ্ছেন যে আমি সি ভয়েসে যাব, আমি এই অভিজ্ঞতা করব, এরকম হবে আমার সাথে। মানে কোনো কিছু হওয়ার আগে যে জিনিসটা আমরা ধরে নিই, সেই জিনিসটাকেই ধরে নিই বা ইমাজিন করি, সেই জিনিসটাই কবি এখানে ফিল করেছেন। এবং ফিল করার ফলে কি হয়েছে, ওনার এক্সাইটমেন্ট হয়েছে, উত্তেজিত হয়ে পড়েছে। The passionate description of the seascape reveals the eternal desire of man to seek the splendor of nature. এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্য, উনি যে সমুদ্র যাত্রাটা করবেন তার যে সৌন্দর্য, সেই জিনিসটাকে এখানে কথা বলা যায়। ইটারনাল ডিজায়ার, এই যে আমাদের মানুষের যে ইচ্ছা, আমরা ধরো দীঘা যাচ্ছি, পুরী যাচ্ছি, এই যে সমুদ্রের যে সৌন্দর্য, বা ধরো প্রাকৃতিক পাহাড়ে যাচ্ছি, এই যে আমাদের যে টানে এবং মুগ্ধ করে তোলে, এই জিনিসটা নিয়েই আর কি গল্পটা, যে কবিও এখানে মুগ্ধ হয়ে পড়েছিলেন সমুদ্র যাত্রাকে নিয়ে। তারপর আমরা দেখে নেবো যেখানে 3টে স্টানজাতে ডিভাইড করা রয়েছে, ঠিক আছে। 3টে স্টানজা, যে প্রথম লাইনটা রয়েছে আই মাস্ট গো ডাউন টু দি সি, ঠিক আছে, আমাকে সমুদ্রে ফিরে যেতে হবে, এটা উনি বারবার বলছেন। এর একটা ফিগার অফ স্পিচ যেটাকে বলা হয় রিপিটেশন, সেটা এখানে ইউজ করেছেন কবি। এবং যে 3টে স্টানজা রয়েছে সেটা আমরা দেখে নেবো এবার। এই যে প্রথম স্টানজা, যে প্রথম লাইনটা একটু ভালো করে দেখবে, আই মাস্ট গো ডাউন টু দি সিজ এগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। আমাকে সমুদ্রে ফিরে যেতে হবে, কবি এখানে বলছেন। তখন উনি সমুদ্র যাত্রা শুরু করবেন, তখন উনি বলছেন, প্রথম লাইনে বলা হচ্ছে আই মাস্ট গো ডাউন টু দি সি, আমি সমুদ্রে ফিরে যেতে চাই। কোথায়? টু দি লোনলি সি অ্যান্ড দি স্কাই। এখানে স্কাই যেটা হচ্ছে আকাশ, এবং সমুদ্র যেটা হচ্ছে সি, দুটোকে কি বলা হচ্ছে? লোনলি, মানে একা। মানে কবি এখানে একা যাচ্ছেন, কবি নিজের পরিবারকে এবং ফ্যামিলি মেম্বারসদেরকে কাউকে সাথে নিয়ে যাচ্ছেন না, উনি কি যাচ্ছেন? উনি একা যাচ্ছেন। তাহলে সি কে স্কাইকে কি বলা হয়েছে? লোনলি। এটা কোশ্চেন আসতে পারে তোমাদের, এই যদি জায়গাটা মার্ক করবে, সি আর স্কাইকে লোনলি বলা হয়েছে। দ্বিতীয় লাইনটা দেখবে, and all I ask is a tall ship and a star to steer her by। এখানে কবির যে সমুদ্র যাত্রা সেটা করার জন্য কি দরকার? দুটো জিনিসের দরকার। প্রথম হচ্ছে একটা লম্বা বড় জাহাজ, যেটাকে বলা হচ্ছে টল শিপ মানে জাহাজ, টল মানে লম্বা, তাহলে লম্বা শিপ। আর একটা জিনিসের দরকার আছে, একটা তারা। এখানে পুরোনো দিনে যেমন দিক নির্দেশ করার জন্য তখন জিপিএস থাকতো না, র্যাডার থাকতো না, এখন যে টেকনোলজি গুলো আছে, তখনকার দিনে থাকতো তারা, মানে ধ্রুব তারা, পোল স্টার যেটাকে বলা হয়, সেটা দেখেই আর কি জাহাজরা সমুদ্রের মধ্যে দিক নির্ণয় করতো। সমুদ্রের মধ্যে কি রকম কেউ যদি গিয়ে থাকবো তাহলে বুঝতে পারবে, দিক বলে কিছুই বোঝা যায় না, তারা দেখে দিক নির্ণয় করতে পারবে, যে সেলার বা যে ক্যাপ্টেন থাকে জাহাজে। তাহলে দুটো জিনিসের, ঠিক আছে। সেকেন্ড লাইনটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে দুটো জিনিস চাইছে কবি সমুদ্র যাত্রাটা পূর্ণ করার জন্য। এক হচ্ছে একটা জাহাজ, আর দ্বিতীয় হচ্ছে একটা তারা, এখানে ধ্রুব তারা। তারাটা কেন লাগবে? টু স্টিয়ার হার বাই,
হারটা কি, হার হচ্ছে এখানে যে জাহাজটা ওই যে তার কথা বলা হচ্ছে, এবং স্টিয়ার মানে ন্যাভিগেট করা, মানে তাকে দিক নির্ণয় করে এগিয়ে নিয়ে যাও, এইটাই করছে। থার্ড লাইনটা ভালো করে দেখবে, অ্যান্ড দ্য হুইল স্পিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং। হুইলস কিক মানে কি বলছে, এটা দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে যে জাহাজ ছিল, জাহাজের নিচে দেখবে কিছু বড় বড় চাকার মতো লাগানো থাকে, যখন পোর্টেতে যখন পার্ক করা থাকে এবং সেগুলো যখন টেনে নেওয়া হয়, মানে যখন কিক দেওয়া হয়, তখন সেই জাহাজটা সমুদ্রে নেমে চলে যায়। আর একটা জিনিস হতে পারে যে পুরোনো দিনের জাহাজগুলো তোমরা দেখে থাকো, সেই জাহাজে না দাঁড় থাকতো, সেই দাঁড় টেনে যে হুইলস কিক, এই যে কিক করে জাহাজকে যত তোমরা দাঁড় টানবে তত জাহাজ এগিয়ে চলে যাবে। এটাই মানে হচ্ছে, দু ধরনের মানে হতে পারে হুইলস কিক। অ্যান্ড দ্য উইন্ড সং মানে হচ্ছে যে হাওয়ার যে গান, হাওয়া এত প্রবল বেগে বইছে, তার যে একটা গান, একটা স্পষ্ট আওয়াজ, সেইটা উনি শুনতে পাবেন। এবং দি হোয়াইট সেল শেকিং, জাহাজ যে সাদা যে দেখবে পতাকা মতন আছে, যেটাতে হাওয়া লাগলে জাহাজটা আরো মোমেন্টাম পায়, আরো এগিয়ে যায়, সেই জিনিসটা কি করছে, নড়ছে। শেকিং মানে নড়া। তারপর আমরা ফার্স্ট স্ট্যান্জা ফোর্থ লাইনটা দেখবে, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সি স্পেস। এখানে কবি আরো ডিপ এক্সপ্লেনেশন করেছে, যেখানে মিস্ট, মিস্ট মানে হচ্ছে ফগ, যখন কুয়াশা আসে এবং যখন একটুখানি কুয়াশার সঙ্গে একটুখানি ময়লা, যখন ডাস্ট পার্টিকেলস যখন থাকে হাওয়াতে, তো সেই জিনিসটাকে বলা হয় মিস্ট। তোমরা জিওগ্রাফিতে হয়তো পড়েছো মিস্ট জিনিসটা। মিস্ট একটা কালার দিয়েছে, মিস্টকে কালার দিয়েছে। মিস্টটা কোথায় রেখেছে, সি স্পেস মানে সমুদ্রের মুখের ওপর, মানে সমুদ্রের ওপর একটা কুয়াশা মতন রয়েছে, কালো ঘন কুয়াশা মতন রয়েছে, ঠিক আছে। অ্যান্ড এ গ্রেট ডন ব্রেকিং, এখানেও গ্রে, মিস্টকে গ্রে বলেছে এবং ডনকে গ্রে বলেছে। গ্রে জিনিসটা আমি আসছি আগে। এই যে ডন যেটা আছে, যে সকাল হচ্ছে, ঠিক আছে, ডন বলা একটা ডাস্ক বলা হয়। ডন সকালে যখন মানে যখন সকাল হচ্ছে এবং কুয়াশাটা ভেঙে যখন রাত্রির কাটিয়ে যখন জাহাজ এগিয়ে যাচ্ছে, একটা ডন একটা এনভায়রনমেন্ট, গোধূলি একটা তৈরি হয়েছে, সেটা ভেঙে যাচ্ছে, ডন ব্রেকিং। এখানে যে গ্রে জিনিসটা ইউজ করে, যে গ্রে মিস্ট, মিস্ট যেটা ছিল, কুয়াশা যেটা ছিল, যেটাকে বলে, যেটা ভেঙে জাহাজ কাটিয়ে জাহাজ এগিয়ে যাচ্ছে, একটা গোধূলি ভেঙে যাচ্ছে, সেই জিনিসটাকে গ্রে বলা হয়েছে। কারণ এই গ্রে হচ্ছে সিম্বলাইজ করে লোনলিনেস বা স্যাডনেস বা দুঃখকে, একাকতাকে। এই জিনিসটা যেমন ধরো যে সবুজ রং রয়েছে, সেটা আমাদের প্রকৃতিকে, প্রসপেরিটিকে, এই জিনিসগুলো প্রকৃতিকে মেনলি গ্রিন দিয়ে আমরা বোঝাই। ফরেস্ট যদি হয় গ্রিন দিয়ে বোঝাই, লাল হলে ডেঞ্জার, ঠিক আছে। তো সেমনি গ্রে যেমন কালারটা, এখানে একটা মানে আছে গ্রে কালারটা। এই যে গ্রে কালারটা রয়েছে, এটা কি করে কবি, যে একা রয়েছেন, উনি একা যে যাত্রা করছেন, এই যে ওনার তো দুঃখ রয়েছে কোনো ধরনের, সেই জিনিসটাকে গ্রে মানে বেসিক্যালি স্যাডনেসটাকেই আর কি তুলে ধরা। তারপরে আমরা সেকেন্ড লাইনটায় যাবো, আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। গ্রে মিস্ট অন দ্য সি স্পেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, ঠিক আছে। তারপরে সেকেন্ড যে স্টানজা রয়েছে, সেকেন্ড স্টানজাতে আবার শুরু হচ্ছে, আই মাস্ট গো ডাউন টু দি সি এগেইন ফর দ্য কল অফ দি রানিং টাইড। আমি আবার সমুদ্রে ফিরে যাব, এটা কিসের জন্য, যে রানিং টাইড। রানিং টাইড মানে বয়ে যাওয়া যে সমুদ্রের ঢেউ, টাইড হচ্ছে ঢেউ। এই যে বয়ে যাওয়া যে সমুদ্রের ঢেউ, এটা কি করছে, কল, কবিকে ডাকছে, কল অফ দি রানিং টাইড, যে বয়ে যাওয়া সমুদ্রের ঢেউ, এটা কবিকে ডাকছে, কি বলছে, আবার ফিরে এসো, আবার আমার কাছে ফিরে এসো। তো কবি বলছেন আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো ডাউন টু দি সিজ এগেইন। সেকেন্ড লাইনটা, সেকেন্ড স্ট্যান্জা সেকেন্ড লাইনটা দেখবে, ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। এই যে ডাকটা, এটা ডাকটা কেন, ডাকটা হচ্ছে ওয়াইল্ড। কখনো দেখবে আমাদের হালকা করে কেউ ডাকছে, আস্তে করে ডাকছে, আমরা হয়তো যখন জোরে জোরে যখন চেঁচিয়ে ডাকে, দ্যাট ইজ আ ওয়াইল্ড কল। তখন আর ওয়াইল্ড কল, এবং কলটা এখন ক্লিয়ার, ক্লিয়ার মানে পরিষ্কার, খুবই পরিষ্কার আমাদের কাছে। আমার কবি খুব ভালো করে শুনতে পাচ্ছে যে যে ঢেউ রয়েছে তার একটা আওয়াজ কবি কান অব্দি পৌঁছে আসছে। অ্যান্ড ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। ডিনাইড মানে বারণ করা যাবে না, আমি বারণ করতে পারছি না, বা জিনিসটাকে আমি অ্যাভয়েড করতে পারছি না, আমাকে সেই জিনিসটা পালন করতেই হবে, আমাকে সমুদ্রে ফিরে যেতে হবে, ঠিক আছে। তারপরে যে থার্ড লাইনটা আছে, অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে উইথ আ হোয়াইট ক্লাউড ফ্লাইং। আমার কি চাইছি, কবি যখন সমুদ্রে যাত্রা করছেন, উনি দুটো জিনিস চাইছেন এই স্ট্যান্জাতে। আবার উনি আগের স্ট্যান্জাতে দুটো জিনিস চেয়েছিলেন, একটা ছিল জাহাজ আর একটা ছিল তারা।
এখানে উনি দুটো জিনিস চাইছেন, একটা হচ্ছে হাওয়া, উইন্ডি ডে, মানে সারাদিন যেন হাওয়া দেয়, আর তার সাথে কি চাইছেন, হোয়াইট ক্লাউডস ফ্লাইং, মানে হচ্ছে সাদা বা মেঘ থাকবে। এবং এইটা কি বোঝাচ্ছে, যে কোনো ঝড় ঝঞ্ঝাট কিছু যেন আশেপাশে না থাকে, পরিবেশ ওয়েদার যেন পরিষ্কার থাকে, চারিদিকে যেন মেঘ থাকে, ভালো হাওয়া দেয়, এই জিনিসটাই কবি চাইছেন। একটা ভালো ওয়েদার, আমরা সবাই কখনো কাজ করতে বেরোলাম বা কোথাও কোনো কাজে বেরোলাম, তো একটা ভালো ওয়েদার আমরা সবাই এক্সপেক্ট করি, তেমনি কবি একটা ভালো এক্সপেক্ট করছেন। উনি চাইছেন কি, উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাই। তো লাস্ট লাইনটা দেখবে ভালো করে, অ্যান্ড দি ফ্লাং স্প্রে অ্যান্ড দি ব্লোন স্পিউ অ্যান্ড দি সি গার্লস ক্রাই। ফ্লাং স্প্রে, ফ্লাং স্প্রে কথাটির অর্থ হলো, যখন দেখবে তোমরা জাহাজে যদি কখনো যাত্রা করে থাকো, জাহাজের সামনে যদি তোমরা একদম ধারে আসো, তো যে সমুদ্রের ঢেউ রয়েছে সেটা যখন জাহাজটার সাথে ধাক্কা খাচ্ছে, দেখা যাচ্ছে কিন্তু ছিটে তোমাদের ওপর দিকে, যেমন তোমাদের ওপর দিকে উঠে আসবে, হালকা একটা ছিটে উঠে আসবে সমুদ্রের ঢেউ, কারণ ঢাকা খারাপ, কারণ এটা কি বলেছে, স্প্রে। স্প্রে মানে কোনো কিছু স্প্রে করা, আর ফ্লাং মানে সামান্য। তো সামান্য কিছু স্প্রে বা ফ্লাং মানে ছোট ছোট পার্টিকেলস বলতে পারো, যেটা আর কি তোমার দিকে উড়ে আসছে, সেটা খুবই ডিপ ভাবে কবিতাকে আর কি এখানে পরিবেশন করেছেন আমাদের সামনে। খুবই ডিপ একটা উনি ইমাজিন করেছেন বা একটা ভিউ রেখেছেন, যেটাকে বলতে পারো। অ্যান্ড দি ব্লোন স্পিউ মানে জাহাজ তো এরকম ওভাল শেপের হয়, এবং ওভাল শেপে যখন দেখবে সমুদ্রের মধ্যে একটু ফেনা থাকে, তো দেখবে ফেনাগুলো যখন ওই ওভাল শেপের ওই জায়গাটা গিয়ে আটকায়, এবং একটা ফেনা মতন তৈরি হয়, বুদবুদ তৈরি হয়। এটা খুবই, মানে এটা আরো উনি ডিপ চলে গেছেন, এবং আমাদেরকে এটা দেখিয়েছেন যে এই জিনিসগুলো ঘটে। ব্লোন স্পিউ, স্পিউম এখানে তোমাদের দেওয়া রয়েছে। স্পিউম মানে হচ্ছে ফোম, ফোম মানে হচ্ছে ফেনা, একটা ফেনা তৈরি হয় সমুদ্রে, যেখানে দিয়ে সমুদ্র ওপর দিয়ে জাহাজ যখন যায়, জাহাজের চারপাশে যে জলটা তার কন্ট্যাক্টে আসছে বা ছোঁয়ার স্পর্শে আসছে, এই জায়গাতে একটা ফোম মতো তৈরি হয়, এটা কি বলা হয়, স্পিউ। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, সি গার্ল হচ্ছে শঙ্খচিল, তোমরা সবাই জানো, এগুলো শুধু সমুদ্রের উপর দেখা যায়, সাদা রঙের হয়। এইগুলো কি ক্রাইং, মানে ক্রাইং বলতে চাইছে মানে ডাকছে, তার ডাক শোনা যাচ্ছে, কিন্তু উনি বলছেন যে ওনারা কি কাঁদছে, এরকম। লাস্ট, আশা করছি তোমরা এতদূর অব্দি বুঝতে পেরেছো। এরপরে থার্ড স্টানজা, আর এটা হচ্ছে লাস্ট স্টানজা, ঠিক আছে, তিনটে স্টানজা আছে। I must go down to the seas again to the vagrant gypsy life. এই লাইনটা খুব ভালো করে বুঝবে। এখানে কবি আবার বলছেন আমাকে সমুদ্রে ফিরে যেতে হবে, আই মাস্ট গো ডাউন টু দি সি, সমুদ্রে আবার ফিরে যেতে হবে। কিন্তু এবারে কেন, আগের বারে ছিল কল অফ দি রানিং টাইড, এবারে বলছেন টু দি ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে ভ্যাগাবন্ড, ঠিক আছে, ভ্যাগাবন্ড মানে একা, মানে কোনো দায় দায়িত্ব নেই, সংসারে কোনো দায় দায়িত্ব নেই, সব ছেড়ে ছুড়ে উনি এগিয়ে চলে গেলেন, এই জীবনটাকে উনি চাইছেন, ঠিক আছে। আর জিপসি হচ্ছে নর্ম্যাডিক এক ধরনের ট্রাইব বা সভ্যতা এক ধরনের থাকে, যারা দীর্ঘদিন অব্দি ওদের একটা মানে কি বলবো, ওদের একটা স্টাইল, যেটাকে তোমরা বলতে পারো যে ওরা না দীর্ঘদিন ধরে এক জায়গাতে বসবাস করে না, ওরা ওদের জায়গা পরিবর্তন করতে থাকে। এবং স্বাভাবিক কবিরও এরকম একটা জীবন চেয়েছেন, তাই জন্য উনি চেয়েছেন এবারে ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, জিপসিদের মতন নর্ম্যাডিক সম্প্রদায়ের লোকেদের মতন উনি জীবনযাপন করতে চেয়েছেন, এইভাবে উনি সমুদ্র যাত্রাটা করবেন, ঠিক আছে। এই কারণেই উনি কিন্তু সমুদ্রে আবার ফিরে যেতে চাইছেন, এইটাই বলা হচ্ছে, ঠিক আছে। টু দি গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে ওয়্যার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ। টু দি গার্লস ওয়ে মানে এখানে সেই সি গার্ল শঙ্খচিলের কথা হচ্ছে, এখানে দিক, কোন দিকে ঠিক যাবেন, জাল নিয়ে বেরিয়ে তো বললেন কোন দিকে যাবে, যেদিকে শঙ্খচিল নিয়ে যাবে, যেদিকে তিমির মাছ, ওয়েলস ওয়ে মানে তো ওয়েল হচ্ছে তিমি মাছ, তিমি মাছ যেদিকে নিয়ে যাবে, সিগাল যেদিকে নিয়ে যাবে, যেদিকে হাওয়া নিয়ে যাবে, হাওয়া কিরকম হতে হবে, একদম মানে এত ধারালো হতে হবে যে একটা নাইফ, ওয়েটেড এখানে তোমার দিয়েছে শার্পেন, মানে ধারালো নাইফ, ধারালো নাইফের মতো, নাইফ মানে ছুরি, ধারালো ছুরির মতো তোমার যেন কেটে বেরিয়ে যায়, এতটা ধারালো হতে হবে হাওয়া। তোমার শীতকালে কখনো আমরা ঠান্ডা জলে চান করতে গিয়ে আমাদের যেমন ঝাটকা লাগে, খুব ঠান্ডা হাওয়া দিলে যেমন আমাদের একটু অস্বস্তি হয়, ঠিক তেরকমই এরকম হাওয়া কিরকম হতে হবে, এখানে ওয়েটেড নাইফ মানে হচ্ছে শার্প ছুরির মতন হতে হবে, ঠিক আছে। এই দিকেই কবিকে কিন্তু জাহাজ নিয়ে যেতে চেয়েছে। তারপরে লাইনটা দেখবে, অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেরো রোবার। উনি এখানে আবার কিছু চেয়েছেন, প্রথম স্ট্যান্ডার্ডেও একটা দুটো জিনিস চাইলে, সেটা ছিল টল শিপ অ্যান্ড এ স্টার
clear আর by second stanza তে উনি চাইলেন windy day with a cloud with white clouds sailing, এখানে উনি চাইছেন একটা মেরি ইয়ার। মেরি ইয়ার বলতে হাস্যকর, ইয়ার মানে হচ্ছে টেল মানে গল্প, ঠিক আছে, এখানে TEL টেল নয়, TALE টেল, এই টেল মানে হচ্ছে গল্প আর মেরি মানে হচ্ছে হ্যাপি, ঠিক আছে। তো হাস্যকর জয়াস অ্যাডভেঞ্চার বা হাস্যকর গল্প উনি শুনতে চেয়েছেন। কার থেকে শুনতে চেয়েছেন? ফ্রম এ লাফিং ফেলো রোভার, সবসময় লাফিং মানে হাসা, সবসময় হাসতে থাকে, ফেলো রোভার মানে ওনার মতনই একজন যে সেলার, যে ফেলো মানে সিমিলার, মানে ওনার মতনই, রোভার মানে হচ্ছে সেলার, ঠিক আছে। এখানে ফেলো রোভার মানে দেওয়া আছে অ্যাকম্পাইন সেলার, মানে ওনার সাথে যে সমুদ্রে যে যাবে সেই লোকটা কিরকম হতে হবে, খুবই হাসি খুশি হতে হবে। এবং ওনার থেকে উনি কি চেয়েছেন? গল্প শুনতে চেয়েছেন, হাস্যকর গল্প শুনতে চেয়েছেন, হাসির গল্প শুনতে চেয়েছেন, যাতে ওনার যে এই সমুদ্র যাত্রাটা হয় এটা যেন বোরিং না হয় কোনো কারণে, এবং উনি যেন এগিয়ে যেতে চাইছেন। এবং যে লাস্ট যে লাইনটা রয়েছে, অ্যান্ড হোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম when the long creeks over, যখন এই পুরো সমুদ্র যাত্রাটা কমপ্লিট হয়ে যাবে তখন উনি দুটো জিনিস করবেন। একটা ছিল কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম। কোয়াইট মানে হচ্ছে শান্ত, চুপচাপ, চুপচাপ উনি ঘুমোবেন এবং একটা মিষ্টি স্বপ্ন দেখবেন, এই আশাতেই রয়েছেন। কখন? দ্য লং ক্রিক্স ওভার, লং ক্রিক মানে হচ্ছে এই যে সমুদ্র যাত্রা যেটাকে বলা হয়েছে, ঠিক আছে, এই জিনিসটাই যখন এই সমুদ্র যাত্রাটা শেষ হয়ে যাবে তখন উনি ঘুমোবেন এবং একটি মিষ্টি স্বপ্ন দেখবেন, এই আশাতেই রয়েছে। এই নিয়ে উনি কবিতাটি শেষ করছেন। এই যে লাস্টের লাইনটা রয়েছে, এই লাস্ট লাইনটাতে তোমরা যে লং ট্রিক, এই ট্রিক কথাটা এখানে তো সমুদ্র যাত্রা বা এটাও হতে পারে যে জীবন যাত্রা, উনি যে জীবনে যে যাত্রা বা জার্নি অফ লাইফ যেটাকে বলা হয় সেই জিনিসটাকে ওখানে তুলে ধরেছেন। উনি কি চেয়েছেন? উনি সারা জীবন আর কি এরকম সেলিং করবেন, সেলিং করার পর যখন ওনার মৃত্যুর সময় আসবে, যতক্ষণ উনি মরে যাচ্ছেন, মরে যাওয়ার পর উনি চাইছেন কি সুইট স্লিপ, কারণ সুইট স্লিপ, সরি কোয়াইট স্লিপ, সুইট ড্রিঙ্ক, এই জিনিসটা কিন্তু যতক্ষণ না মৃত্যু আমাদের আসছে ততক্ষণ কিন্তু এই জিনিসটা কিন্তু সম্ভব না। এটা কিন্তু কবি এখানে খুব ভালো করে বুঝিয়েছেন যে জীবন যাত্রা যখন শেষ হয়ে যাবে এবং উনি যখন ওনার যখন মৃত্যু ঘটবে তখন উনি কি হবেন, ওনার সাথে কি হবে, কোয়াইট স্লিপ, উনি শান্ত মনে ঘুমোতে পারবেন এবং একটা মিষ্টি স্বপ্ন দেখবেন, এই আশাতেই তিনি রয়েছেন, ঠিক আছে। এরপরে কিছু ওয়ার্ড নেস্ট রয়েছে এখানে, ঠিক আছে, এখানে অনেক ওয়ার্ডসের তোমাদের মিনিং দেওয়া রয়েছে, ঠিক আছে। যেমন স্টিয়ার, স্টিয়ার আমি বলেছি টু কন্ট্রোল দি ডাইরেকশন অফ মুভমেন্ট, কোনো কিছুকে কন্ট্রোল করা। এবং গাড়ি আমরা স্টিয়ার করি, আমাদের কি থাকে, স্টিয়ারিং থাকে, তো স্টিয়ার করি, গাড়িকে কন্ট্রোল করি, জাহাজকে কন্ট্রোল করা হবে। এরপরে দেখো স্পিউ, স্পিউ মানে ফোম ফেনা, যেটা আমি বললাম। ওয়েটেড, ওয়েটেড মানে হচ্ছে শার্পেন মানে ধারালো। ইয়ার, ইয়ার মানে হচ্ছে টেল, টেল মানে টেল, টেল মানে হচ্ছে গল্প। আর ফেলো রোভার মানে হচ্ছে অ্যাকম্পানিং সেলার, যে সাথে যে সেল করবে বা যে আর কি সমুদ্র যাত্রায় কবির সাথে থাকবে সেইটা কি সেলার, মানে যে সমুদ্রে যে জাহাজ যারা থাকে। ট্রিক, ট্রিক মানে এখানে জার্নি অফ লাইফ হতে পারে, ওনার যে সমুদ্র যাত্রা সেটারও কথা এখানে উনি বলেছেন, ঠিক আছে। তারপর আমরা যে কম্প্রিহেনসিভ এক্সারসাইজগুলো আছে এগুলো একটু দেখে নেবো। তারপরে প্রথমটা দেখবে এমসিকিউটা, দি পোয়েট আস্কড ফর দ্য সেল, দি কালার অফ হুইচ শুড বি। এখানে যে ফর এ সেল, এখানে যে সেল জিনিসটার কথা এখানে বলা হয়েছে, তোমরা এখানে দেখতে পারবে হোয়াইট সেল শেকিং, ফার্স্ট লাইন থার্ড, ফার্স্ট স্ট্যান্জা থার্ড লাইনটা দেখবে হোয়াইট সেল শেকিং। তো হোয়াইট সেল শেকিং এখানে হবে হোয়াইট। এখানে কোন পোয়েট আস্ক ফর দ্য সেল, দি কালার অফ হুইচ, সেলের কালারটা জিজ্ঞেস করেছে, সেলের কালার কি, হোয়াইট, এখানে দেখবে দেওয়া রয়েছে ফার্স্ট আনসার। তারপরে দেখবে হোয়াইল, অপশন হবে 4, while going down to the sea the poet wants to hear the crying of the seagull, এখানে seagull crying দেখবে সেকেন্ড স্ট্যান্জা লাস্ট লাইনে দেওয়া রয়েছে seagulls cry, এখানে seagulls এর কথা বলা হয়েছে, অপশন নাম্বার 1। তারপরে the wheat on the sea is like a weighted knife, থার্ড স্ট্যান্জা থেকে এমসিকিউটা দেওয়া হয়েছে সেকেন্ড লাইন, লাইক এ ওয়েটেড নাইফ, নাইফটাকেও ওয়েটেড মানে হচ্ছে শার্পেন, ধারালো। তেমনি এখানে দেখবে ট্রু ফলস দিয়েছে, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস আ মুন, না, টু স্টিয়ার দ্য শিপ
poet needs the star, তাহলে এটা হবে false। আর এই হাইপোথেটিক সেন্টেন্স হবে ফার্স্ট স্ট্যান্জার সেকেন্ড লাইনটা, all I ask is a tall ship and a star to steer her by। তারপর নেক্সট যে ট্রু ফলস রয়েছে সেটা আমরা দেখে নেব। the call of the running tide is wild and clear, true। the call of the running wild and clear, এটা আমরা বুঝবো কি করে, সাপোর্টিং সেন্টেন্স আমাদের দিতে হবে, সেটা হবে দেখবে সেকেন্ড স্ট্যান্জার সেকেন্ড লাইনটা তোমরা দেখবে is a wild and a clear call that may not be denied, তো এটাই তোমাদের লিখতে হবে। এবং লাস্ট এমসিকিউটা দেখবে, লাস্ট ট্রু ফলসটা দেখবে, the poet is going out to the sea for the first time, না, the poet, yes, the poet is going out to the first time, এটা ট্রু হবে। এখানে বলেছে তোমাদের I must go down to the seas again to the lonely, ফার্স্ট টাইম না, ফার্স্ট টাইম এই জিনিসটা হবে না, ফার্স্ট টাইম এটা হবে না, কারণ এটা ফলস হবে। কারণ এখানে বলেছে I must go down to the seas again, এখানে এগেন শব্দটা মানে এগেন মানে হচ্ছে বারবার, তো তোমাদেরকে এটা ফলস লিখতে হবে, ফলস লিখে লিখতে হবে I must go, কারণ এখানে পোয়েট বলেছে I must go down to the seas again। তোমরা এই এমসিকিউ গুলো আমরা যে নোটস দেবো সেগুলোর মধ্যে এমসিকিউ ফলসে অ্যান্সার থাকবে, হয়তো তোমাদের কিছু যদি কনফিউশন ক্রিয়েট হয়, কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তোমরা অবশ্যই অ্যাপ্রোচ করবে আমাদেরকে, সেটা সলভ করে দেবো, আর আমরা খুব শিগগিরই নোটস দেবো। ঠিক আছে, আজকের মধ্যে এতটাই রাখবো, আশা করি তোমরা এক্সপ্লেনেশন দিতে পেরেছো। টাটা।